আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম বড় আপা, লিখেছেন শারমিন আঁচল নিপা। পর্ব সংখ্যা 25 থেকে 28 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। পায়েসে পটাশিয়াম সায়ানাইড পাওয়া গেছে। এটা সাধারণত কোনো যৌগ নয়। এটা খাবারের সাথে সেবন করলে মৃত্যু ঝুঁকি 95%। এটি বর্ণহীন, দেখতে লবণের মতো, খুব সহজেই খাবারের সাথে মেশানো যায়। আর মেশানোর পর খাবারের স্বাদের কোনো পরিবর্তন হয় না। গন্ধহীন হওয়ায় খাবারের ঘ্রাণেরও কোনো পরিবর্তন হয় না। এটা সহজে কেউ পাওয়ার কথা না, যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। বড় বড় ওষুধের কোম্পানিগুলোতে এ যৌগ থাকে। অনেক সময় গহনার দোকানগুলোতেও এটা পাওয়া যায়। যে কেউ চাইলেই এটা হুট করে সংগ্রহ করতে পারবে না। আর এটা সেবনের সাথে সাথেই রিয়েকশন হয় না। 5 থেকে 15 মিনিট সময় নেয়, এরপর অজ্ঞান হয়ে যায় রুগী। এজন্যই আপার শাশুড়ি পায়েস খাওয়ার সাথে সাথে কিছু হয়নি, একটু পর প্রতিক্রিয়া শুরু হয়েছিল। এটা অসম্ভব যে জটলা এটা মুহূর্তের মধ্যে সংগ্রহ করে খাবারের মিশিয়েছে। আর আনহারি পুরোটা সময় জুড়ে আমার সামনে ছিল। তাকে আমি রান্নাঘরে প্রবেশ করতে দেখিনি, সুতরাং এতটুকু আমি নিশ্চিত এটা আনহারিও খাবারে মেশায়নি। তবে মিশিয়েছে কে? জটলাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জটলাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন আঞ্জুমান পুলিশের পায়ে ধরে অনুরোধ করলো তাকে যেন গ্রেপ্তার করানো হয়। তার মায়ের এই অবস্থার জন্য সে দায়ী নয়, আর তারা কোনো অভিযোগও দায়ের করতে চায় না। দীপকও পুলিশকে একই কথা বলল। তবে আনহারি তার শাশুড়ির পক্ষ থেকে সুষ্ঠু বিচারের জন্য একটা মামলা করেছে, যার দরুন শত চেষ্টার পরও জটলাকে পুলিশের হাত থেকে বাঁচানো সম্ভব হলো না। পুলিশ জটলাকে ধরে নিয়ে গেলে আঞ্জুমান আনহারির পা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামী ছাড়া এ দুনিয়ায় আমার আর কেউ নেই। আমার মেয়ে বাপ ছাড়া হবে। আমার থাকার মতো জায়গা নেই। বাপের বাড়িতে একমাত্র অবলম্বন আমার স্বামী। আমরা বুঝবো বিষয়টি। আমার স্বামীর বিরুদ্ধে মামলা উঠিয়ে নাও প্লিজ। আমি বড় হয়ে তোমার পায়ে ধরছি। আমার মাথা গুজার ঠাইটা কেড়ে নিও না এভাবে। আমার সন্তানকে বাবা থাকা সত্ত্বেও এতিম করো না। আমি একটা এতিম মেয়ে হয়ে তোমার পায়ে ধরছি। মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় ক্ষতি করো না দয়া করে। আঞ্জুমানের কথা শুনে আনহারি বেশ হেসে হেসে বলল, আপা, এক স্বামী গেলে আরও স্বামী পাবেন। আপনার তো খুশি হওয়ার কথা। নতুন নতুন স্বামীর আদর পাবেন। দুনিয়ায় কি একটাই ছেলে? ছেলের অভাব নেই। আরও ছেলে পটিয়ে বিয়ে করে নেন। আপনার বাবা টাকা রেখে গেছে, টাকা ঢালুন, অনেক কচি ছেলে চলে আসবে। আনহারির কথা শুনে আঞ্জুমান দুষ্ট গলায় বলে উঠল, একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এসব বলতে লজ্জা লাগছে না? তুমি কি মানুষ? আনহারি এবারও হেসে হেসেই জবাব দিল, মানুষ ছিলাম, তবে অমানুষ তো বানিয়েছেন আপনারা। 12 বছর আগের কথা ভুলে গেছেন? এত সহজে সব ভুলে গেলে হবে? আপনি একজন মেয়ে হয়ে আমাকে এসব বলছিলেন, তখন কি আপনার বিবেকে বাঁধেনি? আনহারির কথা শুনে স্মৃতির পৃষ্ঠে চলে গেলাম 12 বছর আগে। আপার নামে সালিশ বসেছে। আপাকে সালিশে তালাকনামা দেওয়া হয়েছিল। তালাকনামা আঞ্জুমানেই আপার হাতে ধরিয়ে দিয়েছিল। তখন ঠিক আপা এভাবেই আঞ্জুমানের পায়ে ধরে বলেছিল, মারেন কাটেন যাই করেন, স্বামী ছাড়া কইরেন না। আমার যে যাওয়ার জায়গা নেই। বাবা মা থাকতেও আমি এতিম। আমি সংসারটা করতে চাই। আপা, আপনি তো জানেন আমি খারাপ মেয়ে না। আমার চরিত্রে সমস্যা নেই। এরা সবাই মিথ্যে বলছে, আপনিই বলেন আপা। আপনি আমার সংসারটা ভাঙতে দিয়েন না। একটা মেয়ে হয়ে মেয়ের কষ্ট তো আপনি বুঝবেন আপা। দয়া করুন আমার উপর। আল্লাহর রাস্তে আমি কোনো ভুল করলে মাফ করে দেন। আমার কলিজায় ভাবে আঘাত করেন না আপু। আমি আপনার ছোট বোনের মতো। আমার সাথে এত বড় অন্যায় করতে দিয়েন না। দীপক ছাড়া আমার জীবনে কেউ নেই। তখন আঞ্জুমান লাথি দিয়ে আপাকে পা থেকে সরিয়ে বলেছিল, তোর মতো মেয়ের পোলার অভাব হবে নাকি? একটা গেছে আরও পাবি, নতুন নতুন পোলার সঙ্গ পাবি। তোর তো খুশির দিনেই আসছে। আপা ঠিক আঞ্জুমানের মতোই অবাক হয়ে বলেছিল, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে বলতে খারাপ লাগলো না? আঞ্জুমান তখন মুখ বাঁকিয়ে চলে গেল। আজকে যেন সে ঘটনার পুনরাবৃত্তি হলো, শুধু চরিত্রের বিপরীত প্রতিফলন ঘটেছে। কিভাবে যেন আপার অত্যাচারীরা ঠিক আপার মতোই শাস্তি পাচ্ছে। আঞ্জুমানের এ হাল দেখে আজকে মনে ভীষণ শান্তি লাগছে। আঞ্জুমান এবার নড়ে চড়ে বসলো, আনহারির পা ছাড়িয়ে গুটিসুটি মেরে রইল, তারপর আবার বলল, আমি সে সময়টায় ভুল করে ফেলেছি। মানুষই তো ভুল করে অনন্যা, আমি তো ভুল করে ফেলেছি। এখন তো চাইলেও শুধরানোর সুযোগ নেই। আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেও তো তাদের হাতে জিম্মি ছিলাম। স্বামীর কিছু ছিল না, তাই বাধ্য হয়ে বাপের বাড়ি থাকি। এখন যদি মা ভাইয়ের কথা না শুনতাম তাহলে তো আমাকেও বের করে দিত। নিজের পায়ের মাটি শক্ত করতেই আমি এমনটা করেছি। আনহারি মাটিতে থুতু ফেলে বলল, যে স্বামী আপনাকে খাওয়া পড়ার ব্যবস্থা করার সাহস নেই, শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বাহাদুরি করে, সে স্বামীর জন্য কাঁদছেন? যে স্বামীর জন্য মা ভাইয়ের বন্দী হয়ে থাকতে হয়েছে, সে স্বামীর জন্য আপনার এত মায়া লাগছে? যার চরিত্রের ঠিক নেই তাকে আপনি বাঁচাতে চাচ্ছেন, তার জন্য আপনার এত মায়া? আর আমি কিছুই করিনি। তখন আমাকে আপনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। তখন তো একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারতেন। আপনি নিজেও একজন নিকৃষ্ট মহিলা। আমি এই মামলা তুলব না। আপনার স্বামী ফাতেমাকেও খুন করেছে, সেটা আপনাদের আড়াল হলেও আমার আড়াল হয়নি।
আঞ্জুমান কাঁদতে কাঁদতে বলল, ফাতেমা খুন হবে কেন? 3 মাস আগেও তার সাথে আমার দেখা হয়েছে। 2 মাস আগে আমার স্বামী ফাতেমাকে 2 মাস আগে আপনার স্বামী ফাতেমাকে খুন করেছে। ফাতেমার সাথে আপনার স্বামীর অবৈধ সম্পর্ক এ পর্যন্ত বহাল ছিল। তাদের ঘরে 4 বছরের একটা ছেলে সন্তানও আছে। এতদিন সংসারটা সবার আড়ালে গিয়ে করেছিল। 3 মাস আগে ফাতেমা এসেছিল নিজের অধিকার আদায় করে নিতে। আপনার স্বামী তাকে কোনো রকম বুঝ দিয়ে পাঠিয়েছে। তার সাথে যে ছেলে সন্তান ছিল সেটা আপনার হাজবেন্ডের। ফাতেমা চলে যাওয়ার 3 দিন পর ফাতেমার ছেলেকে আপনার স্বামী বোর্ডিংয়ে ভর্তি করায় আর ফাতেমার লাশ পাওয়া যায় নদীতে। ফাতেমার পরিচিত এ দুনিয়ায় ওইরকম কেউ না থাকায় ফাতেমার লাশটা বেওয়ারিশ বলে দাফন করা হয়। এমন একটা মানুষের জন্য কাঁদছেন যে আপনাকে দিনের পর দিন ঠকিয়েছে। আঞ্জুমান বসা থেকে শুয়ে পড়ল। বাচ্চাদের মতো গড়াগড়ি করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি এটা বিশ্বাস করি না, এটা কোনোভাবেই সম্ভব না। দীপক এবার রেবে দীপক এবার রেগে গিয়ে আনহারির কাছে এসে বলে উঠল, মন গড়া গল্প বলে আপাকে কষ্ট দিচ্ছ কেন তুমি? তোমার নাটকগুলো বন্ধ করবা? ফাতেমাকে যে দুলাভাই মেরেছে তার কি প্রমাণ আছে তোমার? আর ফাতেমার বাচ্চা যে দুলাভাইয়ের সেটার কোনো ভিত্তি আছে? আনহারি অট্ট হাসলো। অট্ট হেসে এবার যা বলল তা শুনে আমার হাত পা রীতিমতো কাঁপছে। বানিয়ে বানিয়ে আমি আরও গল্প বলতে পারবো যেটা কিনা সত্য হয়ে যাবে। আমার আগে আপনার দুটো স্ত্রীর মধ্যে একজনকে কিভাবে খুন করেছেন, এরপর ত্রিনাকে কিভাবে খুন করেছেন, আর ফাতিমার লাশ গুম করতে কিভাবে সাহায্য করেছিলেন সেটাও কি বর্ণনা করব? সব প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, আপনি হেলেনাকে চেনেন তো? হেলেনা নামটা শুনতেই দীপকের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। ভয় ভয় গলায় জিজ্ঞেস করলো, তুমি হেলেনাকে চেনো কি করে? আনহারি এবার হেসে জবাব দিল, ঠিক সেভাবেই চিনি যেভাবে আপনি চেনেন। বেশি কথা বাড়াবেন তো আরও গর্তে পড়বেন। এখানেই থেমে যান। এবার বিশ্বাস হচ্ছে তো আঞ্জুমানকে কোনো মিথ্যা বলিনি? এত সহজে মিথ্যা বলা আমার কাজ না। আমি যা বলি একদম সত্য, আর সত্য দিয়ে আমি সবটা জয় করব। দীপক এতগুলো খুন করেছে এটা শুনতেই আমার কেমন যেন লাগছে। এই মানুষটাকে দেখে অমানুষ লাগলেও খুনি লাগে না। মানুষকে বাইরে দেখে কিছুই বিবেচনা করা যায় না। কে এমন? আঞ্জুমান ফ্লোরে শুয়ে শুয়ে কাঁদছে। আঞ্জুমানের মেয়ে পাশেই বসে আছে। সে যেন কিছুই বুঝছে না। ঠান্ডা পাথরের মতো মায়ের কান্না দেখছে। এই মুহূর্তে তার কি করা উচিত সেটা সে বুঝছে না। আনহারি এবার আঞ্জুমানের কাছে গিয়ে বলল, দীপক যখন আমাকে ঠকিয়েছিল ঠিক এমন কষ্ট আমারও হয়েছিল। আমি পড়ে পড়ে কেঁদেছিলাম, হ্যাঁ হুতাশ করেছিলাম, চিৎকার করেও কেঁদেছিলাম। আপনাদের কাছে এসে কত হাত জোর করে বলেছিলাম একটু যেন আপনার ভাইকে বোঝান। সেদিন আপনি বলেছিলেন ছেলেরা একটু এমনই হয়, এতে দোষের কি? ঘরের বউ যদি চাহিদা মেটাতে না পারে তাহলে তো পরের বউয়ের কাছে যাবেই। ছেলেরা এমন না হলে নাকি সে ছেলেই না। আমার আর্তনাদ সেদিন শোনেননি আপনি। আজকে তো আমিও বলবো আপনি হয়তো আপনার জামাইয়ের সকল চাহিদা পূরণ করতে পারেননি, তাই ফাতেমার কাছে গিয়েছিল। পুরুষ লোকের কোনো দোষ হয় না। তাহলে জটলাও খারাপ মানুষ না, আর সকল পুরুষ খারাপও না। তবে আপনার বাড়িতে থাকা সকল পুরুষ জাত খারাপ, আর এটা আপনাদের মানতে কষ্ট হওয়ার কথা না। ছোট থেকেই তো এসব দেখে আসছেন। আপনার বাবাকে দেখেছেন? আপনার বাবা কিভাবে আপনার মাকে ঠকিয়ে বিয়ে করেছিল? সে ঘরেও তো আপনাদের একটা বোন আছে। সেই মহিলাকে কিভাবে আপনারা অত্যাচার করেছিলেন ভুলে গেছেন? সেদিন তো আপনার বাবাকে শাস্তি দেননি, দিয়েছিলেন সে মহিলাকে। আর সে মহিলা আপনাদের পায়ে হাত দিয়ে জীবন ভিক্ষা চেয়েছিল, দেননি। তার কি দোষ ছিল বলুন তো? সে তো জানতো না আপনার বাবার আরেকটা পরিবার আছে, অথচ তবুও তাকে শাস্তি পেতে হয়েছে। আপনারা সবসময় নিজের পুরুষের দোষ না দেখে অন্য মেয়ের দোষ দেখেছেন। এখন নিজের বেলায় সেটা কেন মানতে পারছেন না? পরের খারাপ করলে আল্লাহ সেটা কোনো না কোনোভাবে ফিরিয়ে দেন। আর আপনার সৎ বোনের কী হাল সেটা না হয় আরও পরে বলবো। আপাতত এতটুকু সুখ সইতে থাকুন। আপনার জীবনের যন্ত্রণা তো কেবল শুরু। আমি অনন্যা যতদিন বেঁচে থাকবো আপনাদের আমি তিলে তিলে মারবো। কথাগুলো বলে আনহারি রুমে চলে গেল। এদিকে আমার কাছে সব কিছু এলোমেলো লাগছে। কপাল জুড়ে আমার কয়েকটা ভাঁজ জমেছে। হার্টবিট ক্রমাগত বাড়ছে। হাত পাও কখন থেকে কাঁপছে। আনহারি এই পরিবারের এত গোপন তথ্য কিভাবে জানে সেটাই জানার জন্য আমার মনটা উদগ্রীব হয়ে আছে। এত অল্প সময়ে এত বিশেষ বিশেষ তথ্য কারো জানার কথা না। আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা আনহারি। আমার মন কেবল এটাই বলছে যে অনন্যা। হ্যাঁ, এটাই আমার বড় বোন অনন্যা। আমার বোনের সাথে এত মিল আনহারির হওয়ার কথা না। হয়তো 12 বছর আগে আনহারিই মারা গেছে, আর এ 12টা বছর যাবৎ অনন্যা আনহারি হয়ে সকল তথ্য সংগ্রহ করেছে। আমি তার জীবনে না আসলেও সে হয়তো এ বাড়িতে এসে প্রতিশোধ নিত। কিন্তু কাহিনীটা রেলগাড়ির বগির মতো চলছে, তাই একটা বগি আরেকটা বগির সাথে না চাইতেও জুড়ে যাচ্ছে। আঞ্জুমানের কান্না যেন থামছেই না। সে মেঝে থেকে উঠে ঘরে গিয়ে হেঁচকি তুলে তুলে কাঁদছে। কেন জানি না আঞ্জুমানের এ কান্না আমাকে ভীষণ শান্তি দিচ্ছে। আপার কান্না মুখটা যতটা কষ্ট আমাকে দিয়েছিল ঠিক ততটা সুখ আঞ্জুমানের কান্না আমাকে দিচ্ছে।
দীপক তার রুমে চলে গেল। পিয়ালি আর এসবের মধ্যে আসেনি। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আনহারির কাছে গেলাম। আনহারি মোবাইল চাপছে। আমি তার পাশে বসতেই বলল, কিছু খাবে? আমি মাথা নেড়ে না বললাম। কে রান্না করবে আপু? রান্না করার মতো কেউ তো নেই, শুকনো খাবার দিয়েই চলে যাচ্ছে, আপাতত কিছু লাগবে না। আনহারি হেসে জবাব দিল, কে রান্না করবে মানে? আঞ্জুমান রান্না করবে, আর তুমি দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করবে। আমি আঞ্জুমানকে বলছি। কথাটা বলেই আনহারি তার রুম থেকে বের হয়ে আঞ্জুমানের কাছে গিয়ে বলল, যা আছে ঘরে রান্না করুন, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আঞ্জুমান কাঁদতে কাঁদতে জবাব দিল, এই অবস্থা রান্না করব আমি? আপা ভালোই ভালোই বলছি, গিয়ে রান্না করুন। এরকম হাজারটা যন্ত্রণা চাপা দিয়ে আপনাদের রান্না করে আমি খাইয়েছি, আপনিও পারবেন। এই বাড়িতে বান্দি হয়ে থাকতে পারলে থাকুন, না হয় বের হয়ে চলে যান। অসহায় কণ্ঠে আঞ্জুমান বলে উঠল, আমার তো যাওয়ার জায়গা নেই, কই যাব? তাহলে বান্দি হয়ে থাকুন, যান গিয়ে রান্না করুন, ফিওনা সবটা পর্যবেক্ষণ করবে। তা না হলে কি থেকে কি মিশিয়ে দিবেন বলা তো যায় না। আঞ্জুমান আর কথা বাড়ালো না, সুরসুর করে উঠে রান্না করে গেল। ফ্রিজ থেকে মাংস বের করে ভেজালো আর ভাত বসালো, সাথে টুকটাক যা কাটা লাগে সেগুলো কেটে নিল। রান্না করায় পুরো দমে মনোযোগ দিল। 12 বছর পর এমন বিপরীত পরিবর্তন দেখতে পারবো কল্পনাও করিনি। আজকে ভীষণ শান্তি লাগছে, মনে হচ্ছে আপার সাথে করা সকল অন্যায়ের প্রতিশোধ আমি নিতে পারছি। আপার আত্মা একটু হলেও শান্তি পাবে। আনহারি তরিকে কিছু চকলেট দিল খাওয়ার জন্য। সবার সাথে কঠোর হলেও তরির প্রতি আনহারির বেশ কোমল। সত্যি বলতে বাচ্চাটার কোনো দোষ নেই, বাবা মায়ের শাস্তি তো বাচ্চাকে দেওয়া যায় না। রান্না শেষে আঞ্জুমান তার রুমে চলে গেল। আমি আনহারি আর তরি খেতে বসেছি। তরি আনহারি বেশ ভক্ত হয়ে গেছে। আমরা খেতে বসে দীপক আর পিয়ালি এসেছে খেতে। দীপক যখনই খেতে বসতে নেবে তখনই আনহারি বলে ওঠে, নিজের খাবার নিজে রান্না করে খান, এখানে কেবল আমাদের খাবার, আপনাদের জন্য রান্না হয়নি। দীপক এবার খেপে গিয়ে বলল, অনন্যা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, আমি কিন্তু এসব আর মেনে নিব না। ভীষণ বাজে হয়ে যাচ্ছে ব্যাপারটা, সবাই তোমাকে ভয় পেলেও আমি পাই না। আনহারি হেসে জবাব দিল, কাল সকালে আরও বাজে হবে ব্যাপারটা, সকালটা হতে দিন শুধু। আনহারির কথা শুনে আমি ভাবতে লাগলাম, সকালে কি এমন চমক তৈরি করে রেখেছে সে উপরওয়ালা ভালো জানে। আনহারির কথা শুনে দীপক আর কথা বাড়ালো না, নিজের ঘরে পিয়ালিকে নিয়ে চলে গেল। আমরা খাওয়া শেষ করে নিজেদের রুমে আসলাম। এদিকে জটলাকে অফিসারের মাহিদের সামনে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। জটলাকে নানানভাবে অফিসার মাহিদ জিজ্ঞাসাবাদ করছে, আর সে জিজ্ঞাসাবাদের জের ধরে এমন তথ্য বের হয়ে এসেছে যা শুনে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সত্যি কি এমনটা হয়েছে? আঞ্জুমানও স্তব্ধ হয়ে গেল তা শুনে। নিজের স্বামীর এই স্বীকারোক্তি সে মানতে পারছে না। ফেরেস্তার মতো স্বামীর এরূপ দেখবে সে ভাবতেই পারছে না। এমন সময় মা কল দিল। মায়ের কল ধরতে মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তোর বাবা আত্মহত্যা করেছে। মায়ের মুখে এমন কথা শুনে আমার বুক কাঁপতে লাগলো। আনহারি আমার এই অবস্থা দেখে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত অস্থির কেন? কথাই বা বলছো না কেন? আন্টি কি বলেছে? আমি কাঁদতেও পারছিলাম না, যতই হোক সে আমার বাবা। আপার লাশটা দাফন দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, আজ আমার বাবা কেন আত্মহত্যা করবে সে হিসাবেই আমি মিলাতে পারছি না। আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে, ফ্যানের মতো আমার মাথাটাও ঘুরছে। তাই চোখ বন্ধ করে আনহারিকে উত্তর দিলাম, বাবা আত্মহত্যা করেছে। আমার কথা শুনে আনহারির কি প্রতিক্রিয়া হয়েছে সেটা আমার চোখ বন্ধ থাকায় বুঝতে পারছি না, তবে তার গলার সুর শুনে বুঝতে পারছি এতে সে ভীষণ অবাক হয়েছে। আমার মাথায় হাত দিয়ে বলল, ফিওনা, আমার বাবা আমাকে মারতে চেয়েছিল বলে আমি তাকে শাস্তি দিয়েছি। মালিহা আমার মাকে ঠকিয়েছিল বলে আমি তাকেও শাস্তি দিয়েছি। সবাই জানে আমজাদ চৌধুরী আত্মহত্যা করেছে, তবে সত্যিটা কেবল আমি জানি, সে আত্মহত্যা করেনি, আমি তাকে খুন করেছি। কিন্তু তোমার বাবাকে কে খুন করবে, বা তিনি হঠাৎ কেন আত্মহত্যা করবেন? গভীর কোনো সংযোগ রয়েছে আমার মনে হয়। আমি আনহারির কথা শুনে চোখ দুটো বিস্মিত হয়ে খুললাম। বেশ অবাক গলায় বললাম, আঙ্কেলকে আপনি খুন করেছেন? কিন্তু কিভাবে? নিজের বাবাকে খুন করতে হাত কাঁপেনি? আপনি কি সত্যি বলছেন নাকি মজা করছেন? সত্যি বলছি, যে বাবা আমার জীবনের কথা একবারও না ভেবে আমাকে হত্যা করতে চেয়েছিল সে বাবার প্রতি আমার কোনো মায়া হয় না ফিওনা। আমি বাবাকে ভালোবাসতাম, এটা সঠিক, এখনও বাবাকে ভীষণ মিস করি, তবে কর্মের ফল সবাইকে পেতে হবে, তাই বাবাও পেয়েছে, এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি আগে থেকেই জানতাম বাবা আমাকে খুন করার চেষ্টা করেছে, তবে সেটা আমি প্রকাশ করিনি। আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম সেটার কাহিনী অন্য একদিন বলবো। আজকে শুধু আমজাদ চৌধুরীর মৃত্যু রহস্যের জট খুলে দিচ্ছি। আমি আসার পর থেকেই বাবার উপর নজরদারি রাখি, কারণ আমার বিশ্বাস ছিল বাবা এমন কোনো স্টেপ নেবে যেটা আমার জন্য হিতকর হবে না। খুব কৌশলে বাবার বোকালে যে যন্ত্রটা লাগানো আছে সেখানে হিডেন ক্যামেরা যুক্ত করে দেই। বাবার একটা সমস্যা ছিল, বাবা কথা বললে আওয়াজ হতো না। একটা যন্ত্রের মাধ্যমে বাবার কথার আওয়াজের মাধ্যমে বের করা হতো। আমি সেদিন রাতে যখন দেখেছিলাম গাড়িটার ব্রেকের তার কাটা হচ্ছে, তখন বুঝতে পেরেছিলাম এটা আমাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে, কারণ সাদা গাড়িটা আমার ছিল আর এটা
এটা দিয়েই আমি আগে যাতায়াত করতাম। বুঝতে পেরেছিলাম আমার প্রতি বাবার কোনো মায়া নেই। ঠিক তেমনই পূর্বের করা কাজের জন্য তার মধ্যে কোনো পরিতাপ নেই। তখন আমি আর বাবা হয়ে গেলাম প্রতিদ্বন্দ্বী। আমি মালিহার সাথে আমারই এক ফ্রেন্ডকে আগে থেকেই পরিচিত হতে বলেছিলাম এবং বলেছিলাম মালিহাকে টাকার লোভ দেখিয়ে হোটেলে নিতে। মালিহার অনেক টাকার নেশা ছিল, তাই মালিহাকে পটানো খুব বেশি কঠিন হলো না। আমার কথা মতো আমার ফ্রেন্ড তাই করলো। তাকে নিয়ে একটা হোটেলে গেল প্রথম, তারপর মালিহাকে ইচ্ছামতো নেশা করালো। একটু অন্তরঙ্গ হলো তার সাথে। একটা ভিডিও ধারণ করে বাবার নম্বরে মালিহার ফোন থেকেই ভিডিওটি পাঠালো। মালিহা নেশাগ্রস্ত অবস্থায় থাকায় তার ফোন কোথায় ছিল সে টের পায়নি। বাবার ফোনে সেটা আসার সাথে সাথে বাবা রেগে গেল। আমি ঠিক তখন বাবার কাছে গেলাম, বাবার বুকে ছুরি ধরে বাবাকে চিঠিতে যা লেখা ছিল সব লিখতে বললাম। বাবার ভোকালে সমস্যা ছিল বলে গলার আওয়াজ বাইরে যায়নি, কারণ রাতে ঘুমানোর সময় বাবা যন্ত্রটা খুলে ঘুমান। নিজের প্রাণের মায়ের জন্য বাবার চিঠিতে এসব লিখতে বাধ্য হলো। তারপর বাবার হাত থেকে গ্লাভস পরে চিঠিটা দিলাম, বাবাকে মদ্যপান করালাম। বাবা যখন একদম মাতাল হয়ে নিস্তেজ হলো তখন আমি বাবার ফোন থেকে ট্রাক ড্রাইভারকে কল দিলাম। আমার বিশেষ একটা গুণ ছিল, তা হলো কণ্ঠ নকল করতে পারি। এটা হিডেন গুণ থাকায় কেউ জানতো না। আমি বাবার ফোন থেকে একজন ট্রাক ড্রাইভারকে কল দিলাম। তাকে বললাম গাড়িটা যেন গ্যারেজ থেকে নিয়ে যায়। সেরকম করেই আমাদের দারোয়ানকে কল দিয়ে বললাম ট্রাক ড্রাইভারের আসলে যেন গাড়িটা দিয়ে দেয়। ব্যাস, আমার কাজ শেষ। তারপর মালিহাকে মেসেজ করলাম তার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা যেন সে রিসিভ করে। যেহেতু মালিহা ছিল টাকার কাঙ্গাল, সেহেতু আমি নিশ্চিত ছিলাম এত দামি গাড়ি সে উপেক্ষা করতে পারবে না। ঠিক তাই হলো। এদিকে বাবাকে আমি তার মাতাল হওয়ার সুযোগ নিয়ে মালিহার ভিডিও দেখিয়ে হিট করলাম। বাবা বাধ্য হয়ে উত্তেজিত হয়ে নিজের গলায় নিজেই দড়ি দিল। আত্মহত্যা বাবাই করেছিল, তবে আমি শুধু পুশ করেছিলাম। এদিকে ট্রাক ড্রাইভার গাড়িটা নিয়ে মালিহার বাসার সামনে দিয়ে আসে। মালিহা নিজে সেটা রিসিভ করে। তখনও সে মাতাল ছিল। আমার ফ্রেন্ড তাকে মাতাল অবস্থায় তার বাসায় নামিয়ে দিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যায়, কারণ সেদিন তার ফ্লাইট ছিল। সে দেশের বাইরেই থাকে, এখানে তেমন আসে না। কেবল আমার কথা এসেছে আমার আর্জি পূরণ করার জন্য। ভীষণ ভালোবাসে তো আমাকে। ভালোবাসার মানুষের কথা অপেক্ষা করা যায় না, তাই সেও পারেনি। পরদিন সকালে সে গাড়ি নিয়েই মালিহা বের হয়। আমি তো জানতাম গাড়ির ব্রেক কাটা, তবে মালিহা তো তা জানতো না। ফলস্বরূপ তার মৃত্যু হলো রোড অ্যাক্সিডেন্টে। যেহেতু একজন আত্মহত্যা করেছে আরেকজন রোড অ্যাক্সিডেন্টে, সুতরাং এখানে কোনো প্রমাণ নেই আমি খুন করেছি। আর আমার ফ্রেন্ড তো দেশের বাইরে, সুতরাং তারও কোনো অস্তিত্ব দেশে নেই। জানো ফিওনা, অপরাধীকে কখনো ছেড়ে দিতে নেই। বিশ্বাসঘাতকতার বদলা কেবল খুন দিয়েই নিতে হয়। আনহারির কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। নিজের বাবার মৃত্যু কষ্টটা ডাইভার্ট হয়ে গেল এই কাহিনী শুনে। আমার মাথায় কেবল আমজাদ চৌধুরী আর মালিহার নাম দুটোই ঘুরছে। এত সহজ বিষয়টি কেউ বুঝতে পারলো না। দুজন মানুষ খুন হলো, অথচ দুজনের খুনের জন্য দুজনেই দায়ী হলো। আর আনহারি পাকা অভিনয় দেখে কেউ প্রমাণ করতে পারবে না সে খুন করেছে। এত দক্ষ পরিকল্পনা কিভাবে সাজিয়েছে সে ভালো জানে। তবে বাবার খুনের সাথে আনহারির হাত নেই, এটা আনহারির কথা এবং ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তবে বাবা কেন আত্মহত্যা করলো? একদিন বাবাই বলেছিল আনহারির সাথে তার দেখা হয়েছিল, আর আনহারি বলেছিল তার খুনের সাথে জড়িত সবাইকে শাস্তি পেতে হবে। তাহলে আনহারি কি বাবাকে খুন করেছে? আমি আনহারিকে জিজ্ঞেস করলাম। আমার তো বাবার সাথে একবার রাস্তায় দেখা তোমার তো বাবার সাথে একবার রাস্তায় দেখা হয়েছিল, তুমি কেন বাবাকে এমন বললে? আনহারি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের পরিবারের কেবল তোমার সাথেই আমার দেখা হয়েছে, অন্য কারোর সাথে না। আর এমন ঘটনা তো ঘটেনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আনহারির কথা শুনে আমি চমকে উঠলাম। তাহলে বাবা কাকে দেখেছিল? এদিকে জটলার স্বীকারোক্তিতে জানা যায় বড় আপাকে জটলার ডিভোর্সের আগে ধর্ষণ করেছিল। আর বড় আপা যখন সেটা তার শাশুড়িকে জানিয়েছিল, সে বরং জটলার শাসন করেছিল আপার শাসন। আপাকে নষ্টা মেয়ে বলে উপাধি দিয়েছিল। এরপর আপার শাশুড়ি দীপককে সবটা জানালে সে তার বোনের সুখের কথা চিন্তা করে তাকে জানায়নি। জটলাকে উত্তম মধ্যম দিয়ে বিষয়টা সেখানেই স্থগিত করেছিল। তবে বড় আপা বারবার চাইতো এর একটা বিহিত হোক। এক বাড়িতে নিজের দর্শকের সাথে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে। একদিকে এমন ঘটনা, অন্যদিকে দীপকের পরকীয়া। সব মিলিয়ে দীপক তার রাস্তার কাঁটা সরাতে বড় আপার নামে দুর্নাম রটিয়ে দিল। আর সে জের ধরেই আপাকে ডিভোর্স দিল। আপা ডিভোর্সের পর সন্তান হওয়ার কথা দীপককেই দিয়েছিল। আর দীপক তখন বুঝিয়ে আপার সন্তানকে অ্যাবর্শন করায়, কারণ আপা ভেবেছিল এই সন্তান দীপকের। তবে জটলা নিশ্চিত হয় এই সন্তান তার ছিল, কারণ দীপক বেশ কিছুদিন আগে জানতে পারে সে কখনো বাবা হতে পারবে না। দীপক আপাকে আশ্বস্ত করে আবার সব ঠিক করে নেবে। তবে সেটা ঠিক না করে দীপক হুট করে বিয়ে করে বসে। এরপর আপা কিভাবে আত্মহত্যা করে, কেন করে, সেটা সে জানে না।
আর পায়েসে কিভাবে পটাশিয়াম সায়ানাইড মিশলো সেটা সত্যিই সে জানে না। একদিনের স্বীকারোক্তিতে এতটুকুই উদ্ঘাটন করা গেছে। কাল আবার জিজ্ঞাসাবাদ করে বাকি তথ্য সংগ্রহ করা হবে। এখন এটা নিশ্চিত হয়ে গেল সেদিন আমার বড় আপা মারা গিয়েছিল। যে দুয়াশায় আমার ভেতর ছিল সেটা দূর হয়ে গেছে। ভেবেছিলাম সে আনহারি হবে, তবে বাস্তবতা আমার ভাবনার বিপরীত পিঠ ছিল। আপার ভেতরে এত কষ্ট জমা ছিল অথচ কেউ বোঝেনি। আনহারির দিকে তাকিয়ে আছি আমি। যন্ত্রণা মানুষকে কতটা হিংস্র করে তোলে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বাবা কেন আত্মহত্যা করলো? আর ওই দিন বাবা আনহারিকে না দেখলে কাকে দেখেছিল? আর পায়েসে কে পটাশিয়াম সায়ানাইড মিশিয়েছিল? আমি আনহারিকে আবার প্রশ্ন করি, পায়েসে কি পটাশিয়াম সায়ানাইড তুমি মিশিয়েছিলে? আর মেশালেও কিভাবে? তুমি তো রান্নাঘরে যাওনি। আনহারি মুচকি হেসে জবাব দিল, সব রহস্য বলে দিলে কি আর টুইস্ট থাকবে? একটু টুইস্ট থাকুক। যাই হোক, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার বাবাকে দাফন করে আবার এসো। যা খরচ লাগে আমি দিব। আমাকে সেখানে গিয়ে সব আপডেট দিবে। আমি মাথা নাড়ালাম। এত মৃত্যু দেখতে দেখতে বাবার মৃত্যুটা আমাকে আর কাঁদাচ্ছে না। আমি সে সময়েই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছালাম রাতে। বাবাকে পুলিশ নামিয়ে নিয়ে গেছে তাদের হেফাজতে। ময়না তদন্ত করে লাশ দিবে। মা হেঁচকি তুলে তুলে কাঁদছে। আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, তোর বাবা যে এমন কাজ করেছে আমি বিশ্বাসই করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে পিয়না। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা মা, বাবা কেন হঠাৎ আত্মহত্যা করবে? তার পেছনে কি কোনো কারণ আছে? মা আমার কথা শুনে চুপ হয়ে গেল। মায়ের কান্নাটাও হুট করে থেমে গেল। মনে হচ্ছে কিছু একটা মা লুকাচ্ছে। আমি মাকে এবার চেপে ধরলাম। এরপর মা যা বলল তা শুনে আমার ভীষণ দম বন্ধ লাগছে। ফিওনা, তোর বাবা কাল থেকে খুব অস্থির ছিল। রাত তখন 12টা। কাজ সেরে বাসায় আসে। খাবার দিলাম। না খেয়ে বসে আছে, কি যেন ভাবছে। আমি কয়েকবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কোনো উত্তর দিল না। চুপ করে অনেকক্ষণ বসে রইল। আমার কাছে মনে হলো শরীর খারাপ। তাই কাছে গিয়ে আবার জিজ্ঞেস করলাম, আপনার কি কিছু হয়েছে? হলে বলুন। শরীর খারাপ লাগছে? কাজের জায়গায় কি কোনো সমস্যা হয়েছে? টাকা পয়সা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে? টাকা পয়সার কথা বলতেই তোর বাবা কেঁদে উঠল। তোর বাবার কান্না দেখে ভাবলাম হয়তো টাকা পয়সার সমস্যা চলছে। জিনিসপত্রের যে দাম আয়ের চেয়ে ব্যয় বেশি। তাই আশ্বাস দিয়ে বললাম, তুমি চিন্তা করো না, ফিওনার চাকরি হয়েছে। সে তো আয় করবে এখন। আর তার আয় দিয়েই আমরা ভালো করে চলতে পারবো। বেতনও ভালো পাবে। এত চিন্তা করে শরীর খারাপ করার দরকার নেই। আমি এসব বলার পরও তোর বাবা বারবার কাঁদতেছে। আমি বুঝতে পারছি না এত কেন কাঁদছে সে। বেশ কিছুক্ষণ কেঁদে তার দুটো হাত দিয়ে আমার দুটো হাত চেপে ধরে বলল, অনন্যার মা, আজকে একটা কথা বলবো, তুমি শোনার পর কষ্ট নিও না। আমাকে পারলে ক্ষমা করে দিও। আমি ভাবলাম হয়তো তোর বাবা কোনো মেয়ের পাল্লায় পড়েছে তাই এমন বলছে। সেজন্য একটু অভিমানী সুরেই বললাম, আমাকে রেখে কি তুমি অন্য কোনো মেয়ের কাছে গিয়েছো? সে আমার কথার প্রতি উত্তরে বলল, এমন করলে আমি কষ্ট পেতাম না। অনন্যার মা, অনন্যার খুনে আমি জড়িত ছিলাম। অনন্যার অপরাধীদের শাস্তি না দিয়ে বরং তাদের আরও সুযোগ করে দিয়েছিলাম। তোর বাবার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বাবা কি করে মেয়ের খুন করতে পারে সেটাই আমি বুঝতে পারছিলাম না। অনন্যার প্রতি আমাদের অনেক ক্ষোভ ছিল। তবুও যতই হোক আমরা তার বাবা মা। তাকে লালন পালন করেছি। একটা মায়ের বাঁধন তো আছে। কুকুর পাললেও তার প্রতি মায়া জন্মায়। অনন্যা তো মেয়ে ছিল। এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। একদম নির্বাক হয়ে পড়ি। তোর বাবা কাঁদতে কাঁদতেই বলল, অনন্যা সন্তান সম্ভবা ছিল। দীপকের সন্তান অনন্যার পেটে ছিল। আমাকে সে বলেছিল দীপকের কাছে যেন নিয়ে যাই। ভাঙা সংসারটা হয়তো সন্তানের সেতু ধরেই জোড়া লাগতে পারে। তাই আমি অনন্যাকে নিয়ে দীপকের কাছে গিয়েছিলাম। দীপক আমাদের বলল সে সব ঠিক করে নেবে। তবে একটা শর্ত, অনন্যার বাচ্চাকে নষ্ট করতে হবে। কারণ সব ঠিক করার পর এ বাচ্চার উপর সবাই আঙুল তুলবে। যেহেতু অনন্যার পরকীয়া আছে এমন কিছু রটেছে। অনন্যা একদম চাচ্ছিল না বাচ্চাটা নষ্ট হোক। আমি তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাই। যতই হোক মেয়ের সংসার ঠিক করতে হবে তো। ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে? এদেশে একটা ডিভোর্সি ছেলে কুমারী মেয়ে বিয়ে করলেও একটা ডিভোর্সি মেয়ে তা পারে না। সমাজ খুব বাজে চোখে তাদের দেখে। আমি তো দীপকের দাবার চাল বুঝিনি। সে আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল। বাচ্চা নষ্ট করার পর বেশ কয়েকবার আমি দীপকের কাছে যাই, কিন্তু দীপক সাপ জানিয়ে দেয় সে আর অনন্যাকে মেনে নিবে না। কার বাচ্চা পেটে বাজিয়ে আমরা নাকি তাকে ফাঁসাতে চাচ্ছি। বিষয়গুলো আমি অনন্যাকে গোপন রাখতে বলেছিলাম, কারণ এটা যদি আবার রটে তাহলে আর অনন্যাকে চাইলেও বিয়ে দিতে পারবো না। তাকে বিয়ে দেওয়া আরও কঠিনতর হয়ে যাবে। অনন্যা বারবার আমার কাছে এসে বলতো, বাবা চলেন আরও একবার গ্রামের লোকজন নিয়ে বসি। তবে আমার সাহসী কুলায়নি, কারণ ঘুরে ফিরে দোষ অনন্যারই হতো। সমাজের নিয়মটাই যেমন। অনন্যার যেদিন মৃত্যু হয় আমি সেদিন শেফালিদের বাড়িতে ধান উঠিয়ে সকাল 4টা 30-এ
বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। সারা রাত ধান তুলে বেশ ক্লান্ত হয়ে পড়ি। হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরছি। তখনও আলো ফুটেনি। দীপকের জাম গাছের তলা দিয়েই আসতে নিয়েছিলাম। হঠাৎ করে চোখে পড়ে আঞ্জুমানের স্বামী আর তাদের বাড়ির দারোয়ান কাউকে গাছে ঝুলাচ্ছে। লাশটা গাছের ডালে দড়ি দিয়ে উপরে তুলছে। আলো ফুটেনি তাই বুঝতে পারিনি কার লাশ। লাশ ঝুলানোর পর লাশটাকে ডালেই ঠ্যাক দেওয়া হয়েছিল। আমি সেখানেই পৌঁছাতেই আঞ্জুমানের স্বামী চমকে গেল। আদো আদো আলোতে লাশটাকে দেখে আমি জোরে চিৎকার দিতে নিলাম, কারণ অনন্যা ছিল। আমি চিৎকার দেওয়ার আগেই আঞ্জুমানের স্বামী আমার মুখ চেপে ধরলো, আমার দিকে তেড়ে এসে বলল, যা হবার হয়ে গেছে। চাইলেও এ মেয়ে বিয়ে দিতে পারতেন না, ঘরের মরা হয়ে থাকতো। দুটো অপশন দিচ্ছি, হয় এখন আপনাকে প্রাণে মারবো, না হয় 5 লাখ টাকা দিব। একদম মুখ বন্ধ রাখবেন। ভুলে যাবেন না আপনার আরও একটা মেয়ে বিয়ে দেওয়া বাকি। এ মেয়ের জন্য আরেক মেয়ের জীবন নষ্ট করবেন না। আমার যে তখন কি হলো জানি না। ফিওনার কথা চিন্তা করে আর 5 লাখ টাকা লোভে পড়ে আমি রাজি হয়ে যাই। সবটা চেপে যাই। নিজের মনকে বুঝতেই যা হওয়ার তো হয়ে গেছে, আর এটা নিয়ে দৌড়ে লাভ কি? অনন্যাকে তো পাবো না। কিছুক্ষণের মধ্যে গ্রামে হৈ হৈ শুরু হলো। অনন্যার ঝুলে যাওয়ার খবর পৌঁছে গেল পুলিশের কাছে। তারা অনন্যাকে নিয়ে যায়। এরপর তো সবটা জানোই তুমি। সেদিন আমি যদি লোভ না করতাম তাহলে অনন্যার খুনিরা আজকে এত আয়েশ করতে পারতো না, এত মজায় থাকতো না। আমার লোভের জন্য আমার মেয়ের খুনিরা শাস্তি পায়নি। তোর বাবার কথা শুনে আমার শরীর জ্বলতে লাগলো। আমি মা যাই করি না কেন নিজের সন্তানের খুনিকে কখনো ক্ষমা করতাম না। 10 মাস অনন্যাকে পেটে ধরেছি আমি। নারীর টান বলেও একটা কথা আছে ফিওনা। তোর বাবার কথা শুনে আমি উত্তেজিত হয়ে তোর বাবাকে বলতে লাগলাম, আমার মেয়ের সাথে এত বড় অন্যায় কি করে করলে তুমি? একটা বারও অনন্যার আত্মার কথা চিন্তা করলে না? ওর আত্মা কি শান্তি পেলো বলো? আমার একথা শোনার পর তোর বাবা কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়ের আত্মা শান্তি পায়নি বলেই এত বছর পর সে ফিরে এসে আমাকে ধরেছে অনন্যার মা। আমি আর এ জীবন রাখবো না অনন্যার মা। অনন্যা এসে আমার কাছে এসবের জবাব চায়। আমি যেখানে যাই সেখানেই অনন্যা এসে আমাকে কথা শোনায়। কথা শোনার পর আমি ভেবেছিলাম তোর তোর বাবা হয়তো নিজের মেয়ের সুখে এমন করছে। আমিও নিয়তি মেনে নিয়ে তোর বাবাকে বুঝ দিলাম, যা হয়েছে ভুলে যাও, অনন্যাকে নিয়ে বেশি চিন্তা করছো তাই এমনটা হচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করে দিলেও আমি হয়তো পারবো না। আর তারা তো তোমাকে 5 লাখ টাকা দিয়েছিল, সেটা কি করেছিলে? সে টাকা হজম করতে পেরেছো? তোর বাবা হু হু করে কেঁদে দিয়ে বলল, সে 5 লাখ টাকা তারা দেয়নি। মেয়ের লাশ নিয়ে নিয়ে ঘুরেছি, কেউ দাফন করার জায়গা পর্যন্ত দেয়নি। 5 লাখ টাকার জন্য গিয়েছিলাম। তারা বলেছে আমি যদি বলি তারা খুন করেছে তাহলে তারাও বলবে এতে আমি জড়িত। আমার কথা রেকর্ড করে রেখেছিল তারা। সব মিলিয়ে আমি আর টাকা পাইনি। লোভ আমার সব কেড়ে নিয়েছে। এরপর ফিওনার কথা ভেবে এটা নিয়ে আর বাড়াবাড়ি করিনি। আজ এত বছর পর এসব সামনে এনে তোমার লাভ হলো কি? আমার চোখে তোমাকে অপরাধী বানালে আর কখনো তোমার দিকে তাকিয়ে আমি হাসি মুখে কথা বলতে পারবো কি না জানি না। গোপন সেহেতু ছিল গোপনেই রাখতে। না রে অনন্যার মা, আমার মেয়ে আমার পিছু নিয়েছে তাই গোপন রাখতে চাইলেও পারতাম না। সব ফাঁস হয়ে যেত। আমি নিজেই নিজেকে শেষ করে শাস্তি দেব। এসব বলে কাঁদতে লাগলো তোর বাবা। আমি আর কথা বাড়াইনি। রুমে গিয়ে বসে আমিও কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো স্পর্শ অনুভব করলাম পায়ে। চোখ খুলতেই দেখলাম অনন্যা। আমি চোখ খুলতেই সে চোখের পলকে রুম থেকে বের হয়ে গেল। আমি তার পিছু নিয়ে বের হতে গিয়ে তোর বাবার ঝুলন্ত লাশটা চোখে পড়ে। এরপর তো পুলিশ আসে, লাশ নিয়ে যায়। আমার মনে হচ্ছে শুধু অনন্যার আত্মা এসে তার প্রতিশোধ নিয়ে গেল। আমি মায়ের কথা শুনে ভাবতে লাগলাম, সেটা আসলেই অনন্যার আত্মা ছিল নাকি অন্য কেউ। আনহারির এখানে আসা সম্ভব না, কারণ আনহারি কুরগাঁও ছিল। কুরগাঁওয়ের দূরত্ব ঢাকা থেকে অনেক, তাই চাইলেও সে আসতে পারবে না। তবে সে মেয়েটি আসলেই কি মায়ের মতিভ্রম ছিল নাকি অন্য কিছু? মাথাটা বিগড়ে যাচ্ছে আমার। এর মধ্যেই আনহারির কল আসলো। আমি নিজেকে একটু সামলে তর তার কল ধরলাম। সে সাথে কিছু চাঞ্চল্যকর তথ্য পেলাম। বিগড়ে যাওয়া মাথাটা আরও বিগড়ে গেল। এই ছিল বড় আপার 25 থেকে 28 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।